আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে আপনাদের সাথে আছি আমি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের সময় টিউলিপ সাক্ষাৎ চেয়েছেন বলে ব্রিটিশ গণমাধ্যমের সংবাদ। কোনো চিঠি পাওয়া যায়নি জানিয়েছে প্রেস উইং। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় বিএনপির। বেশিরভাগ দল ডিসেম্বরে ভোটের পক্ষে বললেন আমির খসরু। এবছর 15% কোরবানি কম হয়েছে মনে করেন চামড়া ব্যবসা সংশ্লিষ্টরা। গতবারের 40% পণ্য এখনো রয়ে যাওয়ার দাবি। এবং করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা। ঈদের ফিরতি যাত্রায় মাস্ক পরতে রেলপথ মন্ত্রণালয়ের অনুরোধ। Primacy in build. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ চেয়েছেন শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানিয়েছে প্রধান উপদেষ্টাকে হাউস অব কমন্সে দুপুরের খাবার অথবা বিকেলের চা পানের আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের সাবেক এই প্রতিমন্ত্রী। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি এখনো পাওয়া যায়নি। মুস্তফা মল্লিকের রিপোর্ট। শেখ হাসিনার বোন রেহেনার কন্যা টিউলিপ সিদ্দিক। জন্মসূত্রে যুক্তরাজ্যের নাগরিক টিউলিপ লন্ডনের হ্যাম্পস্টিড অ্যান্ড হাইগেট আসনের এমপি। লেবার পার্টির প্রতিনিধিত্ব করছেন তিনি। গত বছর তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় এবছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান তিনি। এসব অভিযোগের বিষয়ে ব্রিটিশ সরকারের তদন্তে দুর্নীতির কোনো প্রমাণ না পাওয়ায় তাকে ইতোমধ্যে সব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে ব্রিটিশ গণমাধ্যম সূত্রে জানা গেছে। এদিকে আগামী 9 জুন লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। 14 জুন তার দেশে ফিরে আসার কথা রয়েছে। এমনই এক প্রেক্ষাপটে ব্রিটিশ সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন দুদকের আনা দুর্নীতির অভিযোগ নিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনার জন্য সাক্ষাৎ চেয়েছেন টিউলিপ। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানিয়েছে দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে চান বলে অধ্যাপক ইউনূসকে দেয়া চিঠিতে টিউলিপ উল্লেখ করেছেন। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি এখনো পাওয়া যায়নি। বাংলাদেশে ঈদুল আজহার একটা ছুটি চলছে, বেশ লম্বা একটা ছুটি। 5 তারিখের থেকে বাংলাদেশের অফিস আদালতগুলো বন্ধ। তো আমরা 5 তারিখের পরে আসলে এই ধরনের কোনো চিঠি আমরা পাইনি। মুস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে কিনা এ নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার দুপুরে চট্টগ্রামে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এই মন্তব্য করেন। আমির খসরু বলেন, বেশিরভাগ রাজনৈতিক দল আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে মতামত দিলেও পক্ষপাত দুষ্টভাবে নির্বাচন পরের বছরের এপ্রিলে নেয়ার পায়তারা চলছে। এটি গণতান্ত্রিক পরিবেশের জন্য গভীর সংকট তৈরি করবে বলেও জানান তিনি। জেগেছে কার স্বার্থে? ডিসেম্বরের পরে কোন গোষ্ঠীর স্বার্থে? যদি ওই গোষ্ঠীর স্বার্থে যদি 90% রাজনৈতিক দলকে উপেক্ষা করে সিদ্ধান্ত দেওয়া হয় তাহলে সন্দেহ মানুষের মনে জাগবে আগামী দিনে ওই গোষ্ঠীর জন্য তারা যেভাবে প্রভাবিত হচ্ছে ওই গোষ্ঠীর স্বার্থে, তাহলে আগামী দিনে একটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হবে কিনা এই প্রশ্ন মানুষের মনে জেগে গেছে ইতিমধ্যে। ট্যানারি শিল্প মালিক ও কাঁচা চামড়ার আড়তদারদের মতে রাজনৈতিক সরকার না থাকা ও মূল্যস্ফীতির কারণে এবার 15% কোরবানি কম হয়েছে। তাদের মতে ট্যানারি মালিকরা সরকার নির্ধারিত দাম দিলেও আড়তদাররা লাভবান হবেন।
তবে সরকার নির্ধারিত দাম বেশি বলছেন ট্যানারি মালিকরা। গত বছরের 40% চামড়া এখনো রয়ে গেছে বলে জানান তারা। মাসরুর শাকিলের রিপোর্ট। রাজধানীর লালবাগের পোস্ত এলাকা, এখানকার আড়তদাররা কাঁচা চামড়া কিনে লবণ দিয়ে প্রক্রিয়াজাত করে ট্যানারিগুলোতে বিক্রি করেন। এবার সরকার নির্ধারিত লবণযুক্ত কাঁচা চামড়ার দাম গরু প্রতি 1350 টাকা। সরকার যে রেট দিয়েছে সেইভাবে যদি চামড়া নেয় আমরা অবশ্যই লাভবান হব ইনশাল্লাহ। দেশের কাঁচা চামড়ার আড়তদারদের সংগঠন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন বলছে তারা এবার 70 থেকে 75 হাজার কাঁচা চামড়া কিনতে পারবেন বলে আশা করছেন। 90% লোক একদিন 2 দিনে এসে 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা কামিয়ে যায়, কিন্তু 10% লোক লুজার হওয়ার সম্ভাবনা থাকে। ওই 10%গুলোই ঢালাওভাবে আপনাদের কাছে অভিযোগ করে থাকে। ট্যানারি মালিকরা জানাচ্ছেন রাজনৈতিক পট পরিবর্তন ও মূল্যস্ফীতি কোরবানি কম হওয়ার কারণ। রাজনৈতিক সরকার না থাকার কারণে আরেকটি হলো উচ্চল মূল্যস্ফীতি। আমরা কিন্তু গত বছরও অবিক্রিত চামড়া প্রায় 40% আমাদের কাছে রয়ে গেছে। সুতরাং এইখানে যদি আপনার এই সরবরাহ একটু ঘাটতি হয় তাহলে এটা আমাদের জন্য কোনো বড় একটা সমস্যা হবে না। সরকার স্বল্পমেয়াদে কাঁচা চামড়া রপ্তানির অনুমতি দিলেও তা খুব একটা সাফল্যের মুখ দেখবে না বলে জানান ট্যানারি মালিকরা। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীতে আইন শৃঙ্খলা রক্ষায় একযোগে কাজ করছেন পুলিশ ও গোয়েন্দারা। পথে পথে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও পথচারীদের দেহ তল্লাশি করছে পুলিশ, আর চিহ্নিত অপরাধীদের নজরদারি করছে ডিবি। এনামুল কবির রূপমের রিপোর্ট। ঈদের লম্বা ছুটিতে ফাঁকা হয়ে গেছে রাজধানী ঢাকা। বাসাবাড়িতে চুরি ঠেকাতে তাই নিরাপত্তা কর্মীদের সতর্ক করা ছাড়াও টহল বাড়িয়েছে পুলিশ। পথে পথে চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি। শুধু ঢাকার তেজগাঁও অপরাধ বিভাগেই বসানো হয়েছে অন্তত 6টি চেকপোস্ট। সন্ত্রাসীরা তাদের যে ভেতরে যে ভয় সেটি উজ্জীবিত হয় এবং তারা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করার নিয়ত থাকলেও কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড করার ইচ্ছা থাকলেও চেকপোস্ট কার্যক্রমের কারণে তারা সেটি করতে বিরত থাকে। এখন ফাঁকা নগরীতে অনেক জনসংখ্যা কমে গিয়েছে, তো এখন লোকজনের মুভমেন্টও কমে গিয়েছে। এখন সন্ত্রাসীরা এই সুযোগে যেন কোনো অপকর্ম করতে না পারে এবং জনগণের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেজন্য আমরা চেকপোস্ট করছি। আইন শৃঙ্খলার উন্নয়নে একসাথে কাজ করছে গোয়েন্দারা। বিভিন্ন জায়গায় অলরেডি সিভিল ডিউটি দেওয়া আছে। চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ যারা আছে, তাছাড়াও আমরা যারা নব্য সন্ত্রাস চাঁদাবাজ যাদের আছে তাদের ব্যাপারেও আমরা খোঁজখবর নিচ্ছি এবং তারা আমাদের নজরদারির মধ্যে আছে। যে কোনো প্রয়োজনে নগরবাসীকে পুলিশের সহায়তা নিতে বলেছে ডিএমপি। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। সম্প্রতি কোভিড-19 সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে এমন নির্দেশনা দেয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা বাড়তে থাকলেও পরিস্থিতি ভীতিকর নয়। গ্রামীণ খেলাধুলার পাশাপাশি লোকজ ঐতিহ্যের নানা গল্প এবং কৃষি ও কৃষককে নিয়ে তৈরি ঈদের জনপ্রিয় অনুষ্ঠান কৃষকের ঈদ আনন্দ। প্রতিবারের মতো এবারের ঈদের পর্বটিও চ্যানেল আইয়ের পর্দায় উপভোগ করেছেন সকল শ্রেণীর দর্শক। ঈদের সময় এমন ভিন্নধর্মী আয়োজনে সবসময় চান তারা। সাদি মাহমুদের রিপোর্ট। ঈদে টেলিভিশনে প্রচারিত অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান কৃষকের ঈদ আনন্দ। দেশের প্রান্তিক কৃষকের যাপিত জীবনের গল্প উঠে আসে এই অনুষ্ঠানে। পবিত্র ঈদুল আজহার এবারের পর্বটি ধারণ করা হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিন্দা গ্রামের জিন্দা পার্কে। সেখানেই বড় পর্দায় অনুষ্ঠানটি দেখানোর খবর পেয়ে উচ্ছ্বাস নিয়ে হাজির হন গ্রামবাসী। একসাথে অনুষ্ঠানটি উপভোগ করেন তারা। আমাদের কাছে অনুষ্ঠানটা অত্যন্ত মনোমুগ্ধ করে লাগতেছে, আমরা উপভোগ করতেছি। আমরা চাইবো সারা দেশের মধ্যে এরকম আরো বিশেষ বিশেষ অনুষ্ঠান হোক। গ্রামবাসী, এলাকাবাসী সবাই খুশি, আনন্দ ভরে উপভোগ করছি এবং এক কথায় বলতে গেলে যে ঈদের যে আনন্দ, সেই আনন্দটাই আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে উপভোগ করছি। সত্যিকারে আনন্দ বোধ করছি, যেটা গত 1 বছরে এমন
উপস্থিতি আমাদের কারো মাঝে সত্যিকারই হয় নাই। এলাকা সবাই ছিল, অনেক নতুন নতুন নৃত্য আইটেমের খেলা ছিল, ওইসব আমরা দেখলাম, আনন্দ উল্লাস করলাম। গ্রামীণ ব্যস্ততার মাঝে এমন আনন্দময় সময় তারা মাঝে মাঝেই কাটাতে চান। ধন্যবাদ জানাতে ভোলেননি চ্যানেল আই আর কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজকে। ছোট থাকতে অনেক নাটক, থিয়েটার বহুত কিছু দেখছি। উনি এই বয়সে যেইভাবে আনন্দ করছে আর এলাকার মানুষের যাইবা পড়ছে, এরকম আনন্দ আমি আর দেখি না। শাইখ সিরাজ ভাই চ্যানেল আইয়ে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন অনুষ্ঠান দেখি। অনেক সময় এই কৃষির উপরে উনি একটা বিরাট সুন্দর অনুষ্ঠান করতেছে। দেশের নানা প্রান্তেও কৃষকের ঈদ আনন্দ সাড়া ফেলেছে। হাটবাজার আর চায়ের দোকানে মানুষ ভিড় করে অনুষ্ঠানটি উপভোগ করেন। রংপুর, খুলনা আর পটুয়াখালীতেও এমন আয়োজন দ্রুত চান এলাকাবাসী। গ্রামে যারা কৃষি কাজ করে এরা বেশিরভাগ অবহেলিত, কিন্তু আনন্দ উপভোগ পায় না। সাধারণত শাইখ সিরাজ যে অনুষ্ঠানগুলো করে এগুলো আসলে আনন্দদায়ক। আমাদের এলাকায় যদি এরকম অনুষ্ঠান হয় তাহলে বাচ্চারা উৎসাহ পাবে। এই অনুষ্ঠানটা যেন ধারাবাহিকভাবে চলুক এবং এই কৃষকের অবহেলিত কৃষকরা যেন এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু শিখতে পারুক। শাইখ সিরাজ যে কৃষকের অবহেলিত অবস্থায় আছে এবং তাদের যে আনন্দ দেয়, এই আনন্দতে আমিও আনন্দিত। খেলাধুলা খুবই ভালো লাগলো এবং খেলা আমরা দেখতে চাই। এই ধরনের অনুষ্ঠান আমাদের বাংলাদেশে আসলে আমার মনে হয় না আমি এখন পর্যন্ত দেখেছি। হাঁটু গেড়ে গাছ দিয়ে ঘেরানো যে খেলাটা খেললো, এই খেলাটা আসলে খুব আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমাকে। এরকম খেলা আমরা সবসময় দেখতে চাই। এই যে সুপারির পাতায় খেলা আমরা ছোটবেলায় দেখেছি আর করেছি, আর এখন দেখতেছি এই টিভির পর্দায়। ঈদে প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে কৃষকের ঈদ আনন্দ সবচেয়ে বেশি জনপ্রিয় বলেও উল্লেখ করেন দর্শকরা। সাদি মাহমুদ, চ্যানেল আই। ঈদুল আজহায় ১৩০টিরও বেশি হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা তাণ্ডব। রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমা এরই মধ্যে দর্শকপ্রিয়তায় এগিয়ে। তাণ্ডবে শাকিব খানের সাথে অভিনয় করেছেন আফজাল হোসেন, জয়া আহসান ও সাবিলা নূরের মতো তারকা শিল্পীরা। সুলতানা হিমু রিপোর্ট। ঈদের আমেজে তাণ্ডব চালাতে আবারও বড় পর্দায় নতুন রূপে হাজির হলেন মেগাস্টার শাকিব খান। রায়হান রাফি পরিচালিত, শাকিব জয়া অভিনীত ঢালিউডের নতুন সিনেমা তাণ্ডব এরই মধ্যে সিনেমা হলে মাতিয়েছে। তাণ্ডব সিনেমার মধ্য দিয়ে খলনায়ক হিসেবে বড় পর্দায় হাজির হয়েছেন ছোট কাকু খ্যাত অভিনেতা আফজাল হোসেন। সাথে আছেন জয়া আহসান, সাবিলা নূর, রোজি সিদ্দিকী সহ আরো অভিনেতা অভিনেত্রী। দর্শক হিসেবে সিনেমা হলে বসে সিনেমাটা দেখলাম, মানে আমি তো বলবো আমার 200% পয়সা বসে। অডিয়েন্স যেভাবে করে আসলে আমাদের কাজটিকে ভালোবাসা দিচ্ছিল, এটা দেখার পরে আসলে নার্ভাসনেস চলে গেছে। সো একটা স্পেশাল থ্যাংক ইউ অবশ্যই রাফি ভাইয়াকে দিতে চাই। তাণ্ডব চলচ্চিত্রটি দেশের সিনেমা শিল্পকে আরো এগিয়ে নেবে বলে আশাবাদী নির্মাতা। সিনেপ্লেক্সে সিনেমা দেখে বের হইলাম, বাট মনে হচ্ছিল এটা সিঙ্গেল স্ক্রিন, মানুষ হল ভেঙে ফেলতেছিল। তা আমরা আপনাদেরকেও বলবো আপনারাও সিনেমাটা দেখেন, যে কোনো জায়গায় দেখেন। এই সিনেমাটা আসলে শুধু একটা সিনেমা, একটা এক্সপিরিয়েন্স। আপনারা মাল্টিপ্লেক্সে যারা দেখতে আসছেন সিনেমা, তারা ঘর থেকে বের হওয়ার আগে অনলাইনে টিকিট চেক করেন, কারণ আগামী 2-3 দিনের টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে। ঈদুল আজহায় ১৩০টিরও বেশি হলে মুক্তি পেয়েছে সিনেমা তাণ্ডব। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর আরো যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল AK খন্দকার বীর উত্তমের স্ত্রী ফরিদা খন্দকার মারা গেছেন। দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামী 11 জুন বাদ আসর শাহিন মসজিদে জানাজার নামাজের পর তেজগাঁওয়ের BF শাহিন কবরস্থানে তাকে দাফন করা হবে। এবার রয়েছে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে বিক্ষোভ চরমে। লস অ্যাঞ্জেলেসে দ্বিতীয় দিনের মতো চলে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত 2000 সেনা মোতায়েনের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে পদক্ষেপ শুরু করেছে ট্রাম্প প্রশাসন। লস অ্যাঞ্জেলেস সহ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে মার্কিন অভিবাসন ও শুল্ক দপ্তরের কর্মকর্তারা অভিযান শুরু করেছেন। এই সময়ে ব্যাপক ধরপাকড় করা হয়। গ্রেফতার করা হয়েছে 100-রও বেশি অবৈধ অভিবাসী। এই অভিযানের বিরুদ্ধে রাস্তায় নেমেছে অভিবাসীরা।
কৃষি সংবাদ। উচ্চ মূল্যের ফসল কচুর আবাদ বৃদ্ধির মাধ্যমে শরীয়তপুরের জাজিরার কৃষিক্ষেত্রে যোগ হয়েছে নতুন সম্ভাবনা। তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ ও অধিক লাভজনক হওয়ায় স্থানীয় কৃষি বিভাগ কচু আবাদে কৃষকদের মাঠ পর্যায়ে কারিগরি সহায়তা ও পরামর্শ দিচ্ছে। শরীয়তপুর প্রতিনিধি এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। বিঘা প্রতি 20 থেকে 25,000 টাকা খরচ করে কচু আবাদ করে কোনো প্রাকৃতিক সংকট তৈরি না হলে কৃষক বিক্রি করছেন 2 লাখ থেকে 2,20,000 টাকা। জাজিরায় ওল কচু, মুখী কচু, পানি কচু ও লতি কচুর আবাদ হয়। 1 বিঘা জমিনে কচু লাগাইলে আমরা 20 হইতে 25,000 টাকা খরচ হয়, বিক্রি হয় আমাগো 2,20,000 বা 2 লক্ষ টাকা। যদি কচু প্রথম আগুর বেচা যায় তাই 100 টাকা হইতে 90 টাকা করে পার পিস কচু বেচা যায়। কচু লাগানোর পরে ওই খরচ, ওষুধ, পানি, সার দিলে অধিকাংশ কচু ভালো হয়, ফসল লাভবান হওয়া যায়। জমির ধরন অনুযায়ী কচু আবাদের মাধ্যমে কৃষকদেরকে অধিক লাভবান করতে কারিগরি সহায়তা ও মাঠ পর্যায়ে পরামর্শ প্রদান করছে কৃষি বিভাগ। এটি অত্যন্ত উচ্চ মূল্যের একটি ফসল। আমরা কৃষকদেরকে উচ্চ মূল্যের ফসল আবাদ বৃদ্ধি করার পরামর্শ প্রদান করছি এবং এই ফসল চাষাবাদ করে কৃষকরা লাভবান হচ্ছে। উচ্চ মূল্যের ফসল কচু আবাদ বৃদ্ধির মাধ্যমে জাজিরায় কৃষক অর্থনৈতিকভাবে আরো এগিয়ে যাবে আশাবাদী কৃষি বিভাগ। উপজেলায় এবার 50 হেক্টর জমিতে কচু আবাদ হয়েছে। এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। অযত্ন আর অবহেলায় ধ্বংসের দ্বার প্রান্তে কালের সাক্ষী মেহেরপুরের ঐতিহাসিক আমঝুপি নীলকুঠি। যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। এই অবস্থায় আগ্রহ হারাচ্ছেন দর্শনার্থীরা। ইতিহাস রক্ষায় কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ জানিয়েছে দর্শনার্থী সহ সচেতন মহল। প্রাচীন এই নিদর্শন সংস্কারে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। নীল চাষের উদ্দেশ্যে আমঝুপি গ্রামের 67 একর জমির উপর নীলকুঠি গড়ে তোলে ইংরেজরা। ইংরেজদের শোষণ আর অত্যাচারের সাক্ষী এই কুঠি বাড়ি। ব্রিটিশ শাসনামলের সূর্যাস্তের পর মেদিনীপুর জমিদারি কোম্পানির কাছে হস্তান্তর করা হয় কুঠিবাড়ি। কুঠিবাড়ি পর্যটন কেন্দ্র হিসাবে স্বীকৃতি দিয়ে 1978 সালে সংস্কার ও উন্নয়ন করা হয়। এরপর দীর্ঘ সময় অযত্ন অবহেলায় জৌলুস হারাচ্ছে কুঠিবাড়িটি। অপরিচ্ছন্ন পরিবেশ ও সুযোগ সুবিধার অভাবে পর্যটন কেন্দ্রটি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শনার্থী সহ সংশ্লিষ্টরা। এখানকার জায়গার অবস্থা ভালো না, তাই পর্যটক ঠিক মতো আসে না। না আসার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য মন্দা যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে মেহেরপুরে আসে। মেহেরপুরের ঐতিহ্য দুইটি, একটি ঐতিহাসিক মুজিবনগর আর একটি হলো ঐতিহাসিক নীলকুঠি। তো পর্যটক এসে পর্যাপ্ত পরিবেশ পায় না। এখানে চারিদিকে জঙ্গলে ঘেরা। বাচ্চাদের জন্য কোনো খেলাধুলার কোনো জায়গা নেই, আবার পর্যাপ্ত যে বিশুদ্ধ পানি খাবো আমরা, সেই পানির ব্যবস্থাও নাই এখানে। আমরা সেই জায়গায় এসে আমরা কোনো মজা পাচ্ছি না, হচ্ছে এই জায়গায় কোনো রাইড নাই। নীলকুঠিকে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করতে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। এই এলাকাটাকে আমরা দৃষ্টিনন্দন করব এবং কিভাবে আরো যেন পর্যটক এখানে আগমন করতে পারে। মেহেরপুরকে পুরা বাংলাদেশের মানুষ চিনবে যে আমঝুপি নীলকুঠি আছে। এটার জন্য এখানে বিভিন্ন পর্যটক আসবে। ভবিষ্যৎ প্রজন্মকে দেশের ইতিহাস ও ঐতিহ্য জানাতে নীলকুঠি সংরক্ষণে দ্রুত উদ্যোগ নিতে দাবি উঠেছে সব মহল থেকেই। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। সাভারের বিসিক শিল্পনগরীতে ঈদের দ্বিতীয় দিনেও ট্যানারিগুলোতে কোরবানির পশুর কাঁচা চামড়া আসছে। ঈদের দিন বিকাল থেকে ট্যানারিগুলোতে কাঁচা চামড়া আসা শুরু হয়। আরও একদিন লবণবিহীন কাঁচা চামড়া সংগ্রহ করা হবে। শিল্পনগরীতে প্রায় 1.5 শতাধিক কারখানায় এবছর ঈদের দিন ও পরের দিন মিলিয়ে 1 কোটিরও বেশি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রতিটি কারখানা ও আড়তে পর্যাপ্ত লবণ ও রাসায়নিক দ্রব্য আমদানি করা হয়েছে।
সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর যা থাকছে সংবাদে। কোরবানির পশুর চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। লালবাগে পোস্তা চামড়া আড়ত পরিদর্শন শেষে বাণিজ্য উপদেষ্টা বলেন, ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা চামড়া পচিয়ে ফেলছেন। বাজার মন্দা থাকায় এবছর ব্যবসায়ীরা চামড়া কিনছেন না বলেও জানান তিনি। ব্যবসায়ীরা জানিয়েছেন, এবছর লবণ ছাড়া বড় ও মাঝারি গরুর চামড়া 700 থেকে সর্বোচ্চ 900 টাকায় বিক্রি হচ্ছে। এ পর্যায়ে নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলা। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে জানাবো খেলার খবর। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের সময় টিউলিপ সাক্ষাৎ চেয়েছেন বলে ব্রিটিশ গণমাধ্যমের সংবাদ। কোনো চিঠি পাওয়া যায়নি জানিয়েছে প্রেস উইং। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় বিএনপির, বেশিরভাগ দল ডিসেম্বরের ভোটের পক্ষে বললেন আমির খসরু। এবছর 15% কোরবানি কম হয়েছে মনে করেন চামড়া ব্যবসা সংশ্লিষ্টরা। গতবারের 40% পণ্য এখনো রয়ে যাওয়ার দাবি। এবং করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা। ঈদের ফিরতি যাত্রায় মাস্ক পরতে রেলপথ মন্ত্রণালয়ের অনুরোধ। প্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।